স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন। আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি ফারনাজ জুই। গতি বাড়লেও বাড়েনি নিরাপত্তা। যত্রতত্র অরক্ষিত অবৈধ ক্রসিংয়ে বাড়ছে রেল দুর্ঘটনা, ঝরছে প্রাণ। রেলের সীমাবদ্ধতা মানলেও নিরুপায় মন্ত্রী দুষছেন মানুষের অসচেতনতাকে, দিচ্ছেন পরিস্থিতি পরিবর্তনের আশ্বাস। কিন্তু মান্ধাতা আমলের রেল ব্যবস্থাপনায় দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়। প্রয়োজন রেল পরিচালনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার আর দক্ষ জনবল, বলছেন বিশেষজ্ঞরা। সজল দাসের রিপোর্ট। আসছে ট্রেন, নামছে ব্যারিকেড, বাধা পেরিয়ে রাস্তা জয় করার চেষ্টাও বেড়েছে কয়েক গুণ। জানেন ঝুঁকিপূর্ণ, কিন্তু মানেন না। আমরা সিগন্যাল দেই, বাসি ফুদেই, তাছে ফ্ল্যাগ মারি, তারা সিগন্যাল মারে না। আমাদের তাড়া আছে, আমরা ট্রেনের আগে যাব। ঝুঁকিপূর্ণ, সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। অনেকে মনে করেন বুঝে না, রেল লাইনে দাঁড়ায় থাকে। ট্রেন এসেছে, বারবার নামাইতেছে, মানুষ এভাবে সিগন্যাল মানে না। রেল লাইনে দাঁড়িয়েই যাত্রী তোলার প্রতিযোগিতা কিংবা ব্যারিকেড পেরিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার, শত দুর্ঘটনায়ও থামেনি এই চিত্র। বেড়েছে রেলের গতি, কিন্তু সেই সাথে বেড়েছে দুর্ঘটনাও, বাড়ছে প্রাণহানি রেল দুর্ঘটনায়। এই রেল দুর্ঘটনাগুলো কেন ঘটছে? দুর্ঘটনা বিবেচনায় নিয়ে এই দুর্ঘটনা কমিয়ে আনতে আমরা কি কোনো ব্যবস্থা নিচ্ছি? প্রাযুক্তিক সীমাবদ্ধতা দুর্ঘটনা প্রবণ করছে দেশের রেল যোগাযোগকে। এক্ষেত্রে অটোমেশনের কোনো বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞের। লেভেল ক্রসিং এর ক্ষেত্রে স্বয়ংক্রিয় সিস্টেমে চলে যেতে হবে। আদারওয়াইজ যে আমরা হিউম্যান এরর দেখতে পাচ্ছি, এই হিউম্যান এরর কিন্তু থাকবে এবং প্রতি বছর আপনি যেভাবে বলছেন যে আমাদের লেভেল ক্রসিং এ দুর্ঘটনার পরিমাণ বেড়ে যাচ্ছে, এটাকে কিন্তু আমরা কোনোভাবেই ঠেকাতে পারবো না। নানা সীমাবদ্ধতার কথা বলছেন রেলমন্ত্রী, তবে মানুষ সচেতন না হলে দুর্ঘটনা কমানো সম্ভব নয় বলেও মত তার। একজন গেটম্যান গেট বন্ধ করেনি, তার ত্রুটিটা আমরা বুঝতে পারলাম যে সে ডিউটি করেনি, কিংবা ঘুমায় ছিল, কিংবা সে তার ডিউটি ফাঁকি দিয়েছে, গেট বন্ধ করেনি। কিন্তু যে জেগে থাকলো, যে নিজের গাড়িটা চালায় যাচ্ছে, যে আমি চলাচল করতেছি, এখানে একজন ড্রাইভার আছে, একজন অ্যাসিস্ট্যান্ট আছে এবং গিয়ে হচ্ছে গাড়ি চালাচ্ছে, তার সচেতনতা থাকবে না। রেলওয়ে পুলিশের হিসেব মতে গত 2 বছরে রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা 700, আহত ও পঙ্গু হয়েছেন আরও 6 শতাধিক। বেসরকারি হিসেবে যা আরও বেশি। সজল দাস, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম অঞ্চলের অবৈধ রেল ক্রসিংয়ে বারবার ঘটছে দুর্ঘটনা। বেশিরভাগ স্থানেই নেই গেট, আবার গেট থাকলেও নেই গেটম্যান। গাড়ির আওয়াজ শুনে হাত দেখিয়ে দেওয়া হয় সিগন্যাল। রেল বিভাগ বলছে অবৈধ রেল ক্রসিংগুলো চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে নয়ন বুড়াজয়ের রিপোর্ট। চট্টগ্রামের নাজিরহাট রেল রুটের বিবিরহাট ও ফরেস্ট গেট সহ কয়েকটি পয়েন্টে লেভেল ক্রসিং রয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ এসব ক্রসিংয়ে কোনো গেট নেই গেটম্যানও। ফলে প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন ঝুঁকি নিয়ে রেল লাইনের উপর দিয়ে চলাচল করছে। ট্রেনের হুইসেল শুনে স্থানীয়রা হাতের ইশারায় সড়কের দুপাশের পথচারী ও যানবাহনের গতিরোধ করেন। অনুমোদনহীন এসব ক্রসিংয়ে শুধু সতর্কবার্তা দিয়েই দায় সেরেছে রেল কর্তৃপক্ষ। সরকারি কোনো রেল লাইনের লোক নাই, কোনো গেটম্যান লাইনম্যান যদি না হয় অবশ্যই অ্যাক্সিডেন্ট হবে। একটা গেট দেওয়া উচিত। এখানে যদি মানুষের গাড়ি সিগন্যাল না দেয়, ডেইলি অ্যাক্সিডেন্ট হবে। ঢাকা চট্টগ্রাম রেল রুটের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয় মিরসরাই, পাহাড়তলীর ইস্পাহানি মোড় এবং খুলশীর ওয়্যারলেসকে। গত 3 মাসে চট্টগ্রাম রেল স্টেশন থেকে মিরসরাই পর্যন্ত রেল সড়কে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন অন্তত 10 জন। লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা রোধে রেলগেটের সংখ্যা বাড়ানোর পাশাপাশি সতর্ক নজরদারির কথা বলছেন পূর্বাঞ্চল রেলওয়ের জিএম। একটা প্রকল্পের অধীনে লেভেল ক্রসিংগুলিকে মোটামুটি ব্যারিয়ার দেওয়া হয়ে গেছে, কাজটা করা হয়ে গেছে। তো সেখানে একটু সেফটি এনশিওর হয়েছে। আশা করব যে মানুষজন এই বিষয়ে সচেতন হবে এবং বিশেষ করে সাবধানতার সাথে এই জিনিসগুলো তারা করবেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। 2016 সালে চট্টগ্রামে ট্রেনের বগি লাইনচ্যুত কিংবা চালকের গাফিলতিতে ট্রেন প্ল্যাটফর্মে তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। ওই বছর বিভিন্ন স্থানে ট্রেন দুর্ঘটনা হয়েছে অন্তত 8 বার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং অসৎ আচরণ নিয়ে 42 বিশিষ্ট নাগরিকের অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। এর পেছনে অন্য কারণ থাকতে পারে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী। রোববার নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। বলেন, সুশীল নাগরিকদের কাছ থেকে এমন অভিযোগ শিষ্টাচার বহির্ভূত কিনা তা বিবেচনা প্রসূত। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান।
লক্ষ্য করিনি। শনিবার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তার তদন্ত চেয়েছেন দেশের 42 বিশিষ্ট নাগরিক। 11 পৃষ্ঠার অভিযোগনামায় বলা হয়, নির্বাচনী প্রশিক্ষণের জন্য বক্তৃতা না দিয়েই 2 কোটি টাকার বেশি অর্থ নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারগণ। আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা অনুরোধ করেছি তিনি যেন যে আইনানুগভাবে তিনি যে এগুলো তদন্ত করেন। রোববার নির্বাচন কমিশন কার্যালয়ে এ বিষয়ে নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেন, বিশিষ্ট নাগরিকদের এসব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। গাড়ির যে ব্যবহারের বিষয়ে আমার মনে হয় না যে আমাদের সেই প্রয়োজন আছে। এটা হয়তোবা কোনো উদ্দেশ্য প্রণোদিত এবং এগুলো কোনোটাই ভিত্তি আছে বলে আমি মনে করি না। এবং এরকম একটা বিষয় উপস্থাপন করা আমি মনে করি যে এটা সুধীজনদের জন্য এটা বিবেচনাপ্রসূত নয়। বর্তমান নির্বাচন কমিশন যথেষ্ট চেষ্টা করছে নির্বাচনগুলো সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করার জন্য। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, ইসির বিরুদ্ধে সুশীল নাগরিকদের তোলা অভিযোগ বিএনপিরই প্রতিধ্বনি। যারা বিবৃতি দিয়েছে গতকাল তারা সবাই কিন্তু বিএনপি ঘরানার বুদ্ধিজীবী হিসেবে পরিচিত। তারা সব সময় সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত বলে আসছেন, আবার কেউ কেউ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার পদেও আছেন। নির্বাচন কমিশনের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে 42 নাগরিকের অভিযোগনামা বিএনপি অফিসে বসে লেখা হয়েছে বলেও মন্তব্য তথ্যমন্ত্রীর। বিবদ্ধ করার অপচেষ্টা চালিয়েছেন। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। 70 থেকে 80 জন বান্ধবীর অ্যাকাউন্টে রয়েছে পিকে হালদারের শত কোটি টাকা। দুদকের আইনজীবী হাইকোর্টে সাংবাদিকদের এই তথ্য জানিয়ে বলেন, পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলে পাঠানো হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। নামে বেনামে ভুয়া প্রতিষ্ঠান খুলে 3600 কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে পিকে হালদারের বিরুদ্ধে। আরও জানাচ্ছেন আলী তালুকদার। নামে বেনামে একাধিক ভুয়া প্রতিষ্ঠান আর অবৈধ উপায়ে আত্মসাৎ করা 3.5 কোটি টাকা পাচারের অভিযুক্ত পিকে হালদারকে গ্রেপ্তারে ফের নড়েচড়ে বসেছে প্রশাসন। বিদেশে অর্থ পাচার করে পালিয়ে থাকা পিকে হালদার দেশে ফিরে আসা মাত্রই উচ্চ আদালত থেকে রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। এর পরপরই নাটকীয়ভাবে গত 25 অক্টোবর জানা যায় তিনি দেশে ফিরছেন না। এদিকে পিকে হালদারের 1000 কোটি টাকা পাচারের নেপথ্যে রয়েছে তার 70 থেকে 80 জন বান্ধবী। তাদের অ্যাকাউন্টে এই বিপুল অর্থ থাকার কথাও জানিয়েছেন দুদক আইনজীবী। গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে টাকা গিয়েছে, আমরা সেই তথ্য পেয়েছি, এবং সেই টাকাটা পিকে হালদারের কোম্পানি থেকে গিয়েছে। এবং ওই অ্যাকাউন্ট খুঁজতে গিয়ে যদি ওনার সঙ্গে যদি তার সংশ্লিষ্টতা পাওয়া যায় এবং যদি টাকাটা যদি সেখানে লেয়ারিং হয়, উনিও আসামি হবে। কাজেই এটা অবাঞ্ছিত কিছু না, এটা অত্যন্ত প্রাসঙ্গিক। তবে এই বিষয়ে কাগজপত্র না দেখে কোনো মন্তব্য করতে রাজি হননি দুদক চেয়ারম্যান। আমি এখন বলতে পারবো না, কারণ আমি ফাইল না দেখে বলতে পারবো না। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে যুদ্ধ বিমান তৈরি হবে এমন আশার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ যা প্রত্যাশা করে তা পূরণে যথাযথ দায়িত্ব পালনে বিমান বাহিনীর নবীন কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন তিনি। দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আফরিনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন রিশাদ হাসান। সকালে যশোর বিমান বাহিনী একাডেমিতে অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2020-এর সমাপনী অনুষ্ঠান। এতে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর পক্ষে বিমান বাহিনীর 77তম অফিসার কোর্স শেষ করা নবীন কর্মকর্তাদের ব্যাজ পরিয়ে দেন বিমান বাহিনী প্রধান। অনুষ্ঠানে মনোজ্ঞ ফ্লাইং পাস উপভোগ করেন প্রধানমন্ত্রী। পরে দিক নির্দেশনামূলক ভাষণে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি ভিত্তিক বিমান বাহিনী গড়ে তুলতে কাজ করছে তার সরকার। আমরা আধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন বিমান, হেলিকপ্টার, র্যাডার, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, আধুনিক সমরাস্ত্র এবং মুখ্য যন্ত্রপাতি আমরা সংযোজন করি। আমি অ্যারোনটিক্যাল সেন্টার গড়ে তুলি। বিমান বাহিনীকে উন্নত আধুনিকায়নে ভবিষ্যতে আরও আধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন যুদ্ধ বিমান অন্যান্য সরঞ্জামাদি ক্রয়েরও কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। যুদ্ধ করে অর্জিত দেশের মান ধরে রাখতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে নবীন কর্মকর্তাদের নির্দেশ দেন শেখ হাসিনা। ঘূর্ণিঝড় আমফান পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশংসনীয় ভূমিকার জন্য আমি বিমান বাহিনীর প্রতিটি সদস্যকে অভিনন্দন জানাই। তাছাড়া করোনা ভাইরাসে অসুস্থ রোগীদের
ঢাকায় নিয়ে আসা বা তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা, সেটাও বিমান বাহিনীর অত্যন্ত দক্ষতার সাথে করেছেন। পরে রাষ্ট্রীয় সালাম গ্রহণের মাধ্যমে শেষ হয় আনুষ্ঠানিক আয়োজন। রিশাদ হাসান, নিউজ 24, যশোর। কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সীমান্তবর্তী অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন হলে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় আনা সম্ভব বলে মনে করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম। সকালে বিজিবি দিবসে তিনি বিজিবি সদর দপ্তরে একথা বলেন। মহাপরিচালক বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কিছু অরক্ষিত সীমানা রয়েছে, সেগুলোকে নিয়ন্ত্রণে আনাই এখন বড় চ্যালেঞ্জ। এজন্য সীমান্তে বিওপি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পিলখানায় সীমান্ত গৌরব পুষ্পস্তবক অর্পণ করে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাও জানান তিনি। যেন যে মহান দায়িত্ব বিজিবির উপরে দেওয়া আছে, এই দায়িত্ব যেন আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। টেকনোলজিক্যালি এগিয়ে যাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশও প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যাচ্ছে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে। এইগুলির সঙ্গে সঙ্গে দেশ যত উন্নতি হবে, সেটার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বিজিবিকেও সময়োপযোগী করাটা একটা জরুরি বিষয়। সেনাবাহিনীর বিরুদ্ধে গুজব ছড়িয়ে একটি চক্র বাহিনীর শৃঙ্খলা নষ্টের চেষ্টা করছে। তবে সেনাবাহিনী আগের চেয়ে এখন আরও দক্ষ এবং সুশৃঙ্খল বলে তা সম্ভব নয় বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। রোববার সকালে ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী প্রধান কর্তৃক নবগঠিত মিলিটারি ডেন্টাল সেন্টারের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় বাহিনীর সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন সেনাবাহিনী প্রধান। দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে মিলিটারি ডেন্টাল সেন্টারকে প্রস্তুতির পাশাপাশি উন্নত মানের দন্ত সেবা প্রদানের নির্দেশনা প্রদান করেন তিনি। গর্ব করার মতো এত সফলতার মাঝেও কিছু বিশেষ স্বার্থান্বেষী মহল বিগত কয়েক মাস যাবৎ দেশ ও জাতির গর্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে হাস্যকর প্রপাগান্ডা ও রিউমার ছড়িয়ে বিরাজমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কুচক্রী মহলের বোঝা উচিত, বাংলাদেশ সেনাবাহিনী অতীতের চেয়ে অনেক বেশি পরিপক্ক, প্রশিক্ষিত এবং পেশাদার সেনাবাহিনী, যাদেরকে এত প্রপাগান্ডা ও রিউমার ছড়িয়েও বিন্দুমাত্র বিভ্রান্তি সৃষ্টি করা সম্ভব হয়নি। ইনশাল্লাহ আগামীতেও পারবে না। ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজের বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেয়নি বিএনপি। রাজপথে নির্বিষ হয়ে পড়া দলটির অন্তত 11 জন সিনিয়র নেতার সাথে যোগাযোগ করা হলে কেউ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে মেজর হাফিজের বিষয়টিকে দলের কাঁধে চাপিয়ে শোকজ দিয়েছিলেন যে নেতা, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সেই রুহুল কবির রিজভিও তা এড়িয়ে গেছেন। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। বিএনপির ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মেজর হাফিজ গতকাল বনানীর বাসায় সংবাদকর্মীদের বলেছিলেন, দলীয় কোনো নেতাকে দল থেকে যে কোনো কারণেই শোকজ করা যেতেই পারে, কিন্তু হতবাক হয়েছেন দলের গোপনীয় এই বিষয়টি তিনি জানার আগেই ফলাও করে গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। আমি ঘুম থেকে জেগে দেখছি টেলিভিশনে এইসব, পরের দিন আমাকে চিঠি দেওয়া হয়েছে। এটি তো দলের অভ্যন্তরীণ বিষয়, এর জন্য গণবিজ্ঞপ্তি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। গত 14 ডিসেম্বর 11টি বিষয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে কারণ দর্শানোর চিঠি দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 5 দিনের সময় বেঁধে দেওয়া হয়। শনিবার সকাল 10টায় তার উত্তর নয়াপল্টন কার্যালয়ে পৌঁছে দেন মেজর হাফিজ। পরে গণমাধ্যমে এসে নিজ দলের সমালোচনায় বিএনপির বর্তমান পরিচালনা পদ্ধতি নিয়েও দ্বিমত প্রকাশ করেন। বিএনপি আওয়ামী লীগ এই দুটি বড় দলে গণতন্ত্রের কোনো চর্চা নেই। গতকালকের পর থেকেই বিএনপির এই নেতাকে নিয়ে দলের ভেতরের পক্ষ বিপক্ষ এবং বাইরের প্রতিপক্ষ আওয়ামী লীগ, দেশের পুরো রাজনৈতিক মহলেই আলোচনা শুরু হয়। আলোচনা অব্যাহত বিএনপিতেও, কিন্তু কোথাও কেউ কোনো কথা বলতে রাজি নন। দলটির শীর্ষ অবস্থানের 10 জনের বেশি নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা জানান ঘটনাটি এতটাই স্পর্শকাতর যে এ নিয়ে হ্যাঁ কিংবা না কিছুই বলা যাচ্ছে না। আর এখানে কিন্তু নির্দেশ প্রদান করা হয়েছে, কথাটি লেখা আছে, হ্যাঁ, নির্দেশ প্রদান করা হয়েছে। আমি নির্দেশ দিচ্ছি, কথা লেখা নেই, তখন এটা ইমপ্লাইড যে দল এই ইয়েটা দিচ্ছে, অভিযোগটা দিচ্ছে। সিনিয়র নেতারাই তো এখন স্ট্যান্ডিং কমিটির নেতা, সিনিয়র নেতারাই তো এখন ভাইস চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান, আলোচনা করেই সিদ্ধান্ত নেন সিনিয়র নেতাদের। হয়তো কেউ পদবঞ্চিত হয়েছেন, এই সমস্ত ক্ষোভে এই কথাগুলো আসে। হাফিজউদ্দিন আহমেদ তার সংবাদ সম্মেলন শেষ করেন স্থায়ী কমিটির সদস্যদের সামনে তার জবাব পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে।
তারা যদি মনে করে দোষী, যে কোনো শাস্তি দিতে পারে, আমি মাথা পেতে নিতে প্রস্তুত আছি। সোমবার বেলা 11টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলনে যোগ দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেখানে যে কোনো সিদ্ধান্তই আসতে পারে দলের পক্ষ থেকে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান ও একজন খেতাবধারী মুক্তিযোদ্ধাকে সত্য বলার অপরাধে শোকজ করা দেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও আপাদ মস্তক অগণতান্ত্রিক। যাদের দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা নেই, তারা রাষ্ট্র পরিচালনায় গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না। দলে একজন খেতাবধারী মুক্তিযোদ্ধা এবং ভাইস চেয়ারম্যানকে সত্য বলার অপরাধে সম্প্রতি অপমানকর শোকজ করা হয়েছে বলে গণমাধ্যমে খবর দেখেছি। এর মাধ্যমে দেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর আচরণই ফুটে ওঠে। আয়কর ফাঁকির মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল শহীদউদ্দিন চৌধুরীকে 9 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় দেন। আসামি শহীদউদ্দিন চৌধুরী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। শহীদউদ্দিন চৌধুরীকে আয়কর আইনের 164 ধারায় 1 বছর, 165 ধারায় 3 বছর এবং 166 ধারায় 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা পরপর কার্যকর হবে বিধায় তাকে 9 বছরের সাজা খাটতে হবে। আয়কর ফাঁকির অভিযোগে নিয়ে 2019 সালের 25 সেপ্টেম্বর ঢাকার করঅঞ্চল 9-এ মামলাটি দায়ের করেন সহকারী কর কমিশনার শেখ আলী হাসান। গত 28 সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলায় বিচার চলাকালে আদালত 11 জনের সাক্ষ্য গ্রহণ করেন। গত 10 নভেম্বর অস্ত্র আইনের মামলায় কর্নেল অবসরপ্রাপ্ত শহীদউদ্দিন চৌধুরী, তার স্ত্রী ফারজানা আঞ্জুম খান সহ 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। কর্নেল শহীদুদ্দিন সে তার এনবিআর এর যে মামলা সে কর ফাঁকি দিয়ে অবৈধভাবে সে ট্যাক্স না দিয়ে এবং সেটা রিটার্ন সে জমা দেয়নি, বারবার নোটিশ দেওয়ার পরেও সে রিটার্ন জমা দেয়নি এবং যেটা জমা দিয়েছে সেটা সে মিথ্যা দিয়েছে, তথ্য সে দিয়েছে। অথবা এর বিরুদ্ধে এই ধারায় ক্যাপিটাল সলিডারিটির মামলা যে 164, 65, 63 ধারায় যে মামলা হয়েছে, এই মামলার সর্বোচ্চ শাস্তি তাদের হয়েছে। সব মিলে 9 বছরের সশ্রম কারাদণ্ড। করোনা পরিস্থিতি। দেশে করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা 5 লাখ ছাড়িয়েছে। 24 ঘন্টায় নতুন করে 1153 জন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 5713 জন। রোববার করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 1926 জন, আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 4,37,527 জন। 24 ঘন্টায় মারা গেছেন আরও 38 জন। এ নিয়ে সরকারি হিসেবে এখন পর্যন্ত মারা গেছেন 7,280 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 8.66%, আর এখন পর্যন্ত শনাক্তের হার 16.28%। 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 87.38% এবং শনাক্ত বিবেচনায় মৃত্যু হার 1.45%। আসন্ন ক্রিসমাস উপলক্ষে করোনা ভাইরাসের সংক্রমণ আরও প্রবল মাত্রায় ছড়িয়ে পড়া ঠেকাতে লকডাউনের ঘোষণা দিল ব্রিটেন। লন্ডন সহ দেশটির দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ স্বাস্থ্য নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ইউরোপের দেশগুলোর মধ্যে ইটালি ও জার্মানিতেও আবারও জারি হয়েছে লকডাউন। প্রবল হারে বেড়ে চলা সংক্রমণে সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 7,66 লাখ, আর মোট মৃত্যু হয়েছে 16,91,000-এর বেশি মানুষের। এর মধ্যে এশিয়ায় সবচেয়ে নাজুক অবস্থায় থাকা ভারতে মোট সংক্রমণ 1 কোটি ছাড়ালো। ডিসেম্বরে অনুমোদন পেতে যাচ্ছে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ভ্যাকসিন। নতুন বছরের আগেই অনুমোদন পাবার জন্য প্রয়োজনীয় তথ্যাদি নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে তারা। আর যুক্তরাষ্ট্রে শনিবার থেকে বিভিন্ন অঙ্গরাজ্যে মডার্নার ভ্যাকসিন সরবরাহ শুরু হয়েছে বলে জানালেন কোভিড ভ্যাকসিন প্রকল্প প্রধান গুস্তাভ পার্ন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রশাসনিক কর্মকর্তারা ফাইজারের টিকা গ্রহণ করেছেন শনিবার। নাহিদ সিহানের ডেস্ক রিপোর্ট।
ফাইজার ও মডার্নার পর ভ্যাকসিন তালিকার শীর্ষে থাকা অক্সফোর্ডের করোনা টিকা নিউ ইয়ারের আগেই অনুমোদন পেতে যাচ্ছে। শনিবার ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে হোয়াইট হল সূত্র জানিয়েছে, ক্রিসমাসের পর 28 অথবা 29 তারিখে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকা অনুমোদন পাচ্ছে। সোমবার অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীদের চূড়ান্ত তথ্য পেশ করা হবে যুক্তরাজ্যের ঔষধ নিয়ন্ত্রক সংস্থা মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সির কাছে। এরই মধ্যে অক্সফোর্ডের ভ্যাকসিনের 10 কোটি ডোজ অর্ডার দিয়েছে ব্রিটেন সরকার। এদিকে যুক্তরাষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্যে ফাইজারের ভ্যাকসিন বিতরণে ত্রুটির কারণে নিজের ভুল স্বীকার করেছেন অপারেশন স্পিড ওয়ার্প এর প্রধান জেনারেল গুস্তাভ পার্না। তবে বিতরণে এই ভুলের জন্য ফাইজার কিংবা মডার্নার কোনো ত্রুটি নেই বলে জানিয়েছেন তিনি। এছাড়া শনিবার এক সংবাদ সম্মেলনে গুস্তাভ জানান, বিভিন্ন অঙ্গরাজ্যে মডার্নার ভ্যাকসিন সরবরাহ শুরু হয়েছে। এরই মধ্যে 3700টি অঞ্চলে 2 কোটি ভ্যাকসিন বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইসরায়েলে শনিবার কোভিড-19 টিকাদান কর্মসূচি শুরুর পর প্রথম ব্যক্তি হিসেবে ফাইজারের ভ্যাকসিন নিয়েছেন 71 বছর বয়সী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া ফ্রান্সে ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই ফাইজারের ভ্যাকসিন দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জিন ক্যাস্টেক্স। নাহিদ সিহান, নিউজ 24। সন্ধ্যার সংবাদের সময় হলো একটি বিরতির। সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যার সংবাদ। রাজধানীর মোহাম্মদপুর নবোদয় হাউজিংয়ে শিশু খন্দকার সামিউল আজিম ওয়াফিকে হত্যার ঘটনায় করা মামলায় রায় ঘোষণা করেছেন আদালত। আজ রবিবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 4 বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। এতে শিশু সামিউলের মা আয়শা হুমায়রা এশা ও তার প্রেমিক শামসুজ্জামান আরিফ ওরফে বাক্কুর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর আগে গত 8 ডিসেম্বর এই মামলার রায় ঘোষণার তারিখ ধার্য ছিল, কিন্তু রায় প্রস্তুত না হয় আদালত তা পিছিয়ে আজকের দিন ধার্য করেন। মামলার অভিযোগ থেকে জানা যায় 2010 সালের 23 জুন পরকীয়া প্রেমিক শামসুজ্জামান আরিফ ওরফে বাক্কুর সঙ্গে আয়শা হুমায়রা এশার অনৈতিক কোনো ঘটনা দেখে ফেলায় সামিউলকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর লাশ গুম করতে ফ্রিজে লুকিয়ে রাখা হয়। পরে লাশটি বস্তায় ঢুকিয়ে পরদিন 24 জুন রাস্তায় ফেলে দেওয়া হয়। এরপর একই দিন আদাবরের নবোদয় হাউজিং এলাকা থেকে সামিউলের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সামিউলের বাবা কে এ আজম বাদী হয়ে আদাবর থানায় একটি হত্যা মামলা করেন। মায়ের অনৈতিক সম্পর্কটা দেখে ফেলে এবং বাবাকে বলে দিবে, এই আশঙ্কা থেকেই এই হত্যাকাণ্ডের পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে। উভয় আসামিকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেই কারণে আমরা এই দৃষ্টান্তমূলক শাস্তিটা প্রয়োজন ছিল। রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ সাজা যেটা আশা করেছিল সেটাই মাননীয় আদালত ঘোষণা করছেন। র্যাকেটের তার বাঁধানোর কথা বলে অপহরণ করে মামাতো ভাইকে হত্যা করেছে সৎ ফুফাতো ভাই। অপহরণের পর 5 লাখ টাকা চাঁদা দাবি করে ফুফাতো ভাই। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় মুক্তিপণের টাকা চাওয়ার আগেই হত্যা করা হয় সাইমুমকে। পুলিশ বলছে আটক 4 জনের সবাই হত্যার কথা স্বীকার করেছে। মামলার 5 আসামির মধ্যে একজন এখনো পলাতক। বিস্তারিত বউ খন্দকারের প্রতিবেদনে। এই আহাজারি সন্তানহারা বাবার। 17 ডিসেম্বর মিরপুর থেকে নিখোঁজ হয় 11 বছরের শিশু সাইমম। ওই দিন সন্ধ্যায় মা রূপা বেগম থানায় অভিযোগ করেন। ওই রাতেই তার মোবাইলে 5 লাখ টাকা মুক্তিপণ চেয়ে কল আসে। 19 ডিসেম্বর সকাল 9টার দিকে শাহালি মার্কেটের 14 তলা থেকে সাইমমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জন্মের 2 বছর পর সাইমমের বাবা আনোয়ার হোসেন মারা যান। সাইমমের চাচা রনির সঙ্গে তার মায়ের বাড়ি ও সম্পত্তি নিয়ে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল। এই নিয়ে মাঝে মধ্যে হুমকি ধামকিও দিত ভবঘুরে রনি। পরিবারের অভিযোগ সাইমমকে মেরে সম্পত্তির ভোগের পরিকল্পনা ছিল তাদের। ওই ছেলের ছবি দেখে কালকে থেকে আমার ঘুম নাই। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ও ফাঁসি দাবি করছি। পুলিশ জানায় আসামিরা এই ঘটনার দায় স্বীকার করেছে। মামলা রেকর্ড হয়েছে, তদন্ত করছে। আমরা আরো বিস্তারিত তদন্ত করলে আসলে এর মোটিভ কি ছিল, আরো কেউ জড়িত আছে কিনা, সবকিছু পরবর্তী খোলাসা হবে। হত্যার পর কেন মুক্তিপণ চেয়েছে আর কি ছিল হত্যার মূল কারণ তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। পৌষের শুরুতেই উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। রাজশাহী ও রংপুর বিভাগ সহ দেশের 23 জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আবহাওয়া অফিস বলছে মঙ্গলবার পর্যন্ত এই অবস্থা চলতে পারে। গত কয়েকদিনের শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের কুড়িগ্রামের জনজীবন। চরম ভোগান্তিতে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র সরবরাহ শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল বলে অভিযোগ উঠেছে। আবারও স্বাগত, দেখছেন সন্ধ্যা সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনা ভাইরাসের কারণে অর্থনীতির ধস থেকে প্রাথমিকভাবে বাঁচতে পারেনি ফুটওয়্যার জায়ান্ট নাইকি। তবে প্রতিষ্ঠানটি নিজেদের ব্যবসাকে অনলাইনে স্থানান্তর করায় প্রাথমিক ক্ষতি অনেকটাই পুষিয়ে নিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, অনলাইনে বিক্রির কারণে বছর শেষে যে রাজস্ব তারা অর্জন করবে তা প্রত্যাশার চেয়ে বেশি হবে। বছরের শুরুতে আসা ধাক্কা সামলানোর ক্ষেত্রে নাইকিকে কিছুটা হলেও সাহায্য করেছে বৈশ্বিক স্বাস্থ্য সংকট। এ সংকট মানুষকে চালিত করেছে ব্যায়াম ও সাইক্লিংয়ের দিকে, যা চাহিদা বাড়িয়েছে নাইকির পণ্যের। শেষ পর্যন্ত এই বিক্রিগুলো নাইকিকে সহায়তা করেছে। এখন পর্যন্ত তাদের ডিজিটাল বিক্রি 84% পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছে তারা। আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আর এই ছিল সন্ধ্যা সংবাদের আয়োজন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে। আরও জানতে ভিজিট করুন www.news24bd.tv।